নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আমরা ভুবনডাঙ্গায় এসেছি কবিতার সন্ধানে। ভুবনডাঙ্গা, উৎসব সংখ্যা 1432। এটি ভুবনডাঙ্গার ৭৭তম সংখ্যা। ভুবনডাঙ্গা পত্রিকাটির ৭৭তম সংখ্যা দিয়েই এর জীবনকাল বোঝানো গেছে। প্রচ্ছদ এবং ভিতরের ছবি, ভিতরে প্রচুর ছবি আছে অলঙ্করণ স্বরূপ, এবং প্রচ্ছদ, এই যে প্রচ্ছদ, এসব হচ্ছে সমীরণ ঘোষের। ভুবনডাঙ্গা পত্রিকাটির থেকে আজ আমরা কবিতা পড়ব। প্রথম কবিতাগুচ্ছ পড়ব। সুন্দর করে কবিতাগুলোকে মুদ্রণ করা হয়েছে, সুন্দর করে তার উপরে নিচে স্পেস দেওয়া হয়েছে, এবং সমীরণদার ছোট্ট ছোট্ট তুলির টানে, রেখার টানে, ছোট্ট ছোট্ট মনোভঙ্গি দিয়ে অলঙ্করণগুলি কবিতার বক্তব্যগুলোকে কোথাও অতিরিক্ত মাত্রা যোগে সহযোগিতা করেছে, সাহায্য করেছে বলে আমার মনে হচ্ছে। কবিতা গুচ্ছ জহুর সেন মজুমদার। দংশনের মুন্ডমালা। একা একা, চুপচাপ, বিমূঢ়, বিভ্রান্ত, কি খুঁজছ তুমি? বাড়ি। সত্যই কি তোমার নিজের কোনো বাড়ি আছে? দেখি, খুঁজে দেখি। দেখো দেখো, একটা বাড়ির গায়ে কৃষ্ণচূড়া গাছ লেগে আছে। এই বাড়িটা কি তোমার? দেখো দেখো, একটা বাড়ির গায়ে কালো একটা সাপ মাথা তুলে দাঁড়িয়ে বারবার ছোবল মারছে। এই বাড়িটা কি তোমার? আরো আরো অনেক বাড়ি আছে। কোনো বাড়ির দরজায় একটা বাচ্চার মুন্ডু ঝুলছে। কোনো বাড়ির জানালায় একজন মৃত ময়ূর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশ, কাল, জীবনের বিপন্ন ইতিহাস বর্ণনা করছে। আবার কোনো বাড়ির ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলে আছে মেঘাতুর গার্হস্থ্যের জগৎজননী। এইসব ঘরবাড়ি দেখতে দেখতে তোমার চোখ মুখ কালো হয়ে যেতেই পারে, আমরাও বুঝতে পারি। এইসব বাড়িঘরের একটাও তোমার নয়। সত্যিকারের একটা বাড়ি খুঁজতে খুঁজতে তোমার কবিতা লিখবার খাতা ক্রমশ মাকড়সার জালে ঢেকে যায়। বিমূঢ়, বিভ্রান্ত, অসহায় তোমার চোখের সামনেই ক্রমে ক্রমে অস্পষ্ট হয়ে আসে জীবন ও দংশনের মুন্ডমালা। এই হচ্ছে জহুর সেন মজুমদারের বাড়ি সম্পর্কে কনসেপ্ট বা অভিজ্ঞতা এবং ইত্যাদি। এর পরের কবিতাগুলো খানিকটা কথোপকথন ভঙ্গিতে, খানিকটা আজকালকার দিনে যে অনুগল্প, সেই অনুগল্পের সঙ্গে যেন খানিকটা রাসায়নিক মিল রয়েছে, খানিকটা কথোপকথনের ভঙ্গিতে। এখনকার কবিতাটির নাম জংলা ইটের উপর। কি নিয়ে বাঁচতে চাও তুমি? বউ, ছেলে মেয়ে,
না, তাহলে স্মৃতি স্মৃতি নিয়ে বাঁচতে চাই আমি। বৃষ্টি ভেজা গাছ দেখতে দেখতে তুমি একসময় বুঝতে পেরেছ তোমার কল্পনাপ্রবণ হৃদয়ের ভেতর ডানা ভাঙা হৃদয়ের কান্না রয়ে গেছে। বিষণ্ণতার স্থায়ী জলবায়ু সঙ্গে নিয়ে লাল লাল পিঁপড়েরা বারবার তোমার চোখের ভেতর ঢুকে পড়ে। তুমি তাদের কি করে তাড়াবে? ভীমরুলের চাকের মধ্যে বসে থাকে, মৌমাছির হুলের মধ্যে বসে থাকে, নেংটি ইঁদুরের দাঁতের ফাঁকে কচি শশার মতো আটকে যেতে যেতে তুমি তুমি বহুবার জীবনের মহুয়া মাদল বাজাতে চেয়েছ। আমরা সব জানি, কিন্তু সেসব এখন বোবা বাংলার অকিঞ্চিতকর স্মৃতি হয়ে গেছে। দেশ তোমাকে একটা কালো মশারি ছাড়া কিছু দেয়নি। সেই মশারির ভেতর জংলা ইটের উপর মাথা দিয়ে শুয়ে তুমি অসহায়ভাবে শুধু দেখতে পেয়েছ মশারির চারপাশে ঘুরে ঘুরে একটা বাচ্চা মেয়ে তোমার কাছে জল চাইছে, খুব শান্ত করবার মতো অল্প কিছু আহার্য চাইছে। অথচ মশারির ভেতর থেকে তুমি কিছুতেই বাইরে আসতে পারছো না, কিছুতেই না, কিছুতেই না। যখনই আমি কোনো কাজকর্ম হাতে থাকে না, চুপচাপ বসে থাকি, কি করব সেটা ভাববার জন্যে ভাবতে থাকি, তখন দেখি পৃথিবীটা খুব নিস্তব্ধ, নিঝুম, নীরব, কোথাও কোনো শব্দ নেই। আর যখনই আমি কোনো পাঠ রেকর্ডিং করতে চাইব, ভিডিও করতে চাইব, তখনই চতুর্দিকে প্রচুর রকমের শব্দের অবতারণা হবে। তারা সবাই মিলে সচেষ্ট হয়ে ওঠে আমার কণ্ঠকে, যে কণ্ঠটি একান্তই গোবেচারা, একান্তই যার কোনো তীব্রতা নেই, খরতা নেই, তীক্ষ্ণতা নেই, তেমন একটি কণ্ঠস্বরকে চাপা দেওয়ার জন্য চতুর্দিকের বিবিধ রকমের আওয়াজ সক্রিয় হয়ে ওঠে। এরই মধ্যে আমরা কবিতা পাঠ করি। আমরা জওহর সেন মজুমদারের পরবর্তী কবিতাটি পড়ব, চৈ চৈ চুনু। তুমি কি চোখ খুলে দেশ কাল সন্ততির অবস্থা দেখেছ? দেখেছি। কি মনে হয় তোমার? হাঁড়ি ভক্তি রক্তের ভেতর কই মাছ লাফায়। তুমি আমাদের জীবন লিখবার চিরকালের খাতা, কালকের খাতা, আজকেরও খাতা। ঘুড়ির ফুটো দিয়ে ঋতু আসে, ঋতু চলে যায়। ধান খেতে লাশের সংখ্যা যুগে যুগে ক্রমাগত বাড়তেই থাকে। গার্হস্থ্যের জোড়া পাখিরাও একদিন চৈ চৈ চুমু ছেড়ে দিয়ে উঠোনে দাঁড়িয়ে থাকে কঙ্কালের মতো। তুমি কোনো দিনও চাওনি এইভাবে আমরা লাশ হয়ে যাই, এইভাবে আমরা কঙ্কাল হয়ে যাই। তুমি বা একা একা কি করবে? আমরা অবাক বিস্ময়ে শুধু দেখতাম তুমি আমাদের লাশের গায়ে রাধাচূড়া ফোটানোর আপ্রাণ চেষ্টা করছো। আমরা স্তম্ভিত বিস্ময়ে শুধু দেখতাম। তুমি প্রত্যেকটা কঙ্কালের গায়ে একটার পর একটা ফড়িং বসাচ্ছ, আর ফড়িংগুলো আমাদের ক্ষতস্থান চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। আমরা সব জোড়া পাখি, আর আমরা সব জোড়া পাখি লাশ হয়ে থেকে যাই তোমার খাতায়, কঙ্কাল হয়ে থেকে যাই তোমার খাতায়। তুমি আমাদের জীবন লিখবার চিরকালের খাতা, আমরা তোমার খাতা ছেড়ে কোথাও যাব না।
চতুর্দিক থেকে কফিন বানানোর ঠকাঠাই শব্দ আসছে, যে কফিনের ভেতর এই যে কবিতা পাঠ করছে তাকেও একদিন চিৎ করে শুইয়ে দেওয়া হবে। যতক্ষণ কফিন বানানো শেষ না হচ্ছে এবং যতক্ষণ না আমাকে সেই কফিনের মধ্যে চিৎ করে শুইয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কবিতা পড়ে যাব। ২০ বৃক্ষের ২০ বাক্স, ২০ বৃক্ষের ২০ বাক্স। ঘর বাড়ি দেশ ছেড়ে সবাই পালাচ্ছে, তুমি পালাবে না? তাহলে কি করবে তুমি? মগ হাতে মড়কের ভেতর সারা রাত দাঁড়িয়ে থাকবো। রক্তাক্ত ক্ষতবিক্ষত আমরা সকলেই জানি, তুমি সেই আশ্চর্য মানুষ, চুল্লির ভেতর জ্বলতে জ্বলতে ময়ূরের মতো পেখম তুলতে পারো। বসন্ত না থাকলেও কোকিলের মতো কুহু কুহু করে আমাদের সকলকে জাগিয়ে দিতে পারো। এমনকি শ্মশানের ভেতর ঘুমিয়ে থাকা কঙ্কাবতী কিংবা যমুনাবতীর মাথার নিচে চাঁদের বালিশও পেতে দিতে পারো। ২০ বৃক্ষের ২০ বাক্স থেকে যেদিন অজস্র বিষ পিঁপড়ে বার হয়ে এসে আমাদের তাড়া করছিল, আমরা তখন ধান ক্ষেত ধরে পালাচ্ছিলাম, আলপথ ধরে পালাচ্ছিলাম। নষ্ট এই পৃথিবীর ভূকেন্দ্রে তুমি কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে, পালাওনি, কোথাও পালাওনি। শেষ পর্যন্ত আমরাও খাতার ভেতর বাসা বুনবার জন্য নতুন করে ফিরে এসেছিলাম। তুমি কিন্তু রাগ করনি, হাসতে হাসতে পুনরায় বুকে তুলে নিয়েছিলে আমাদের। তুমি কখনো আমাদের ইকারুস বলে ডেকেছ, কখনো বা টেলেমেকাস। তারা কে? তারা কে? আমরা কিছু জানি না, কিন্তু দেশ কাল বিশ্বের যে প্রান্ত থেকেই তুমি আমাদের এই নামে ডাকো না কেন, সারা জীবন তোমার কুহু কুহু ডাকে সাড়া দিয়ে যাব, আমরা সাড়া দিয়ে যাব। কোথা থেকে শব্দ আসছে কে জানে? শব্দ আসছে, কিন্তু শব্দকে দেখতে পাচ্ছি না। মাগুর মাছের মতো। তোমার কবিতা লিখবার খাতাখানা কোথায় গেল? এইমাত্র জলে ফেলে দিলাম। কেন কেন? কবিতাগুলো এইবার মাগুর মাছের মতো ডানা ঝাপটাবে। ধান খেতে সবুজ স্বপ্নগুলো ঢেউ লাগতেই তুমি ধান খেতের অতি নিকটে সারসের মতো গিয়ে দাঁড়ালে। গ্রিক পুরাণের অ্যান্টিউসের মতো মাটিতে ঝুঁকে কয়েকটা কীটদষ্ট স্বপ্ন চুপচাপ হাতে তুলে নিলে। আমরাও স্তম্ভিত বিস্ময়ে দেখলাম বেণীবাঁধা অজস্র মৃত বালিকা রক্তমাখা ফ্রক হাতে নিয়ে তোমাকে চারপাশ থেকে গোল হয়ে ঘিরে রেখেছে, আর তুমি তাদের রক্তমাখা ফ্রকে একটার পর একটা যন্ত্রণার ফোটানো গোলাপ চুপচাপ তুলে দিচ্ছ। কারাই মৃত বালিকা? কি করি বা তাদের সাদা ফ্রকগুলো এইভাবে যুগে যুগে রক্তাক্ত হলো? তাহলে কি এই দেশের কামারশালা কসাইদের হাতে চলে গেছে? আমরা জানি তুমিও আজকাল ভালো করে ঘুমোতে পারো না। রাত্রিবেলা দুই চোখে ফড়িং লাগিয়ে জলের দিকে তাকিয়ে বসে থাকো। আর তোমাকে দেখতে দেখতে আমরা একসময় স্পষ্ট দেখতে পাই ঘন কালো জলের ভেতর মৃত ওই বালিকারাই যেন মাগুর মাছের মতো ডানা ঝাপটাচ্ছে, নতুন করে বেঁচে থাকবার তাগিদেই যেন সারাক্ষণ ডানা ঝাপটাচ্ছে।
জওহর সেন মজুমদারের আজকের শেষ কবিতাটি পড়ব, কয়েকটা দেশলাই বাক্স। বিচ্ছিন্নতা ও মনোকষ্ট কতদূর ভালো জানি না। তুমি কি এইবার আত্মহত্যা করবে? না না, চারদিকে বটবৃক্ষের মতো ঝুরি নামাবো। ঝুরি নামাও, ঝুরি নামাও। তুমি রোদ লাগা ঝুরি নামাবে বলে আমরা সবাই মাছ হয়ে ভেসে এসেছি, ফড়িং হয়ে উড়ে এসেছি, ঘাস হয়ে মাথা তুলেছি। দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ? তোমাকে আজকাল মাঝে মাঝে সন্ধেবেলা শ্মশানে নিভন্ত চিতার ওপর বসে থাকতে দেখি। তোমাকে আজকাল মাঝে মাঝে মর্গের ভেতর কালো কাপড়ে মুখ ঢেকে শুয়ে থাকতে দেখি। কি হয়েছে তোমার? কয়েকটা দেশলাই বাক্স জলে ভিজে গিয়ে কিছুতেই জ্বলতে পারছে না বলে মন খারাপ করে বসে আছে। তোমারও কি সেই ভিজে দেশলাই বাক্সের মতো মন খারাপ? শোনো, তুমি এরকমভাবে আর মন খারাপ করে একা একা চুপচাপ বসে থেকো না। ঝুরি নামাও, ঝুরি নামাও, ঝুরি নামাও, ঝুরি নামাও। একটা অদ্ভুত উট হুইল চেয়ার পিঠে নিয়ে সারা দেশ ঘুরে ঘুরে উদ্ভট এক ধরনের হাসি সারাক্ষণ ছুঁড়ে মারছে আমাদের দিকে। এই দৃশ্য কতদিন সহ্য করব আমরা? বসন্তের মৃতপ্রায় ছেলেমেয়েরা তোমার দিকেই আজ দুপায়ে ব্যান্ডেজ বেঁধে ছুটে আসছে। আমরাও ভেজা দেশলাই বাক্সগুলো চুপিসারে পুনরায় রোদে রাখলাম। নমস্কার।